গত কয়েক মাস ধরে চলা একটানা সীমান্তের উত্তেজনা, বাংলাদেশের প্ররোচনা, উস্কানি একের পর এক, যেভাবে জঙ্গি সংগঠনের মাথাচাড়া দিয়ে ওঠা এবং সেক্ষেত্রে ক্রমশ শক্তিশালী যে রীতিমতো শক্তিশালী কাজ এবং ভারত অন্তত তার যে অবস্থান সঙ্গে রয়েছে একের পর এক যে অন্যান্য দেশগুলি, এবং শুধু তাই নয়, নিরাপত্তার দিক থেকে কোথাও যেন আরো অনেক বেশি শক্তিশালী হচ্ছে ভারত। আর এখানে কি কোথাও সিঁদুরে মেঘ দেখছে অন্তত বিরোধী যে পক্ষগুলি রয়েছে, অন্তত শত্রুপক্ষ দেশগুলোর কাছে কতটা সিঁদুরে মেঘ হতে চলেছে, এই নিয়ে আজকে জোরাওরা আলোচনা থাকবে। কারণ ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, এবার যেখানে উপমহাদেশে প্রথম এই স্টেলথ ফাইটার জেট যার আত্মপ্রকাশ, এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই বলবো ভারতের পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট উপমহাদেশে প্রথম এই স্টেলথ ফাইটার জেট, যা বলা হচ্ছে আকাশ সীমায় নতুন করে সুরক্ষা বাড়ছে। আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক রয়েছে নরেন্দ্র মোদীর, এবং এখানেই কি কোথাও ভারতের শক্তি বৃদ্ধি, আর সেই শক্তি বৃদ্ধিতে সিঁদুরে মেঘ শত্রুপক্ষের আকাশে। আকাশ সীমায় নতুন করে ভারতের সুরক্ষা, পিওকেতে নতুনভাবে বাড়ছে জঙ্গি সমাবেশ, যেটা বলছিলাম একের পর এক যে শত্রুপক্ষের তাদের যে একের পর এক আচরণ এবং তাদের জঙ্গি অনুপ্রবেশের ঘটনা, ক্রমশ সেখানে এই জঙ্গি সমাবেশের যে অনুপ্রবেশের আশঙ্কাও একদিকে ক্রমশ বাড়ছে, অন্যদিকে পাক নির্দেশে গোপনে মুক্ত হয়েছে কুখ্যাত বাংলাদেশি জঙ্গি ইউনুসের মুখেও যুদ্ধ হুঁশিয়ারি। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে নতুন কি ছক, একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসে। কারণ ভারতে এলো পঞ্চম প্রজন্মের ফাইটার এই জেট, উপমহাদেশে প্রথম এই স্টেলথ ফাইটার জেট, আকাশ সীমায় নতুন করে এই সীমা সুরক্ষা। এই মুহূর্তে জিরো আওয়ারে আমরা এই নিয়ে আলোচনা করব। সব মিলিয়ে আমাদের সঙ্গে আলোচনা এই মুহূর্তে অবশ্যই রয়েছেন নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আমরা বেশ কয়েকদিন ধরে অন্তত এই আলোচনায় ছিলাম, এবার নতুন করে যেন সেটাই, কারণ আমরা দেখেছি প্রজাতন্ত্র দিবস এবং সেখানেও ভারতে যেভাবে তার ক্ষমতা প্রদর্শন করেছে এবং তাতে আরও একটি নতুন সংযোজন, তাহলে কি একেবারে আকাশ সীমানায় যেভাবে জোর দেওয়া হচ্ছে নতুন এই ফাইটার জেট, শত্রুপক্ষের আকাশে কি তাহলে মেঘ ঘনিয়ে আসছে? দেখো, একটা বিষয় তোমাকে পরিষ্কার বলে রাখা আমরা দর্শকদের বলবো যে ভারতের শক্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কতগুলো ঘটনা ব্যাক টু ব্যাক ঘটেছে আমরা বলতে থাকবো। এবং তার আগে আমরা যে তথ্য দেখাবো, যে তুমি তো একটু আগে বললে দর্শকদের যে আমাদের অপর বাংলা, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশটিও তো বাংলা ভাষায় কথা বলে এবং প্রতিবেশী রাষ্ট্র এবং আমরা অঙ্গরাজ্যের রাষ্ট্রের ফলে পশ্চিমবঙ্গে যখন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বিজিবিএস অনুষ্ঠিত হচ্ছে, সেই সময় তুমি দেখবে 40টি দেশের যে ডেলিগেটস এবং ভুটানের তরফে বিশেষভাবে আমন্ত্রিত সেখানকার রাষ্ট্রনেতারা, এবং সামগ্রিকভাবে রাজ্য যে ব্যবসায়িক উন্নতির কথা বলছে, ভাবছে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে পৌঁছে গেছেন, একটা সাজ রব। অন্যদিকে আমরা ছবি দেখিয়ে দেবো যে নির্দিষ্টভাবে বিশ্বের 1 নম্বর শক্তিধর রাষ্ট্র আমেরিকা, এবং তার যিনি রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, তিনি নরেন্দ্র মোদীকে, আমাদের প্রধানমন্ত্রীকে নিজের ব্যক্তিগত বন্ধু বলে উল্লেখ করেন। তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণ রক্ষা করে ফ্রান্স সফর শেষে নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন আমেরিকায় 12 থেকে 14 ফেব্রুয়ারি, এবং ওয়াশিংটন ডিসিতে 13 ফেব্রুয়ারি বৈঠক হবে। সেখানে কানাডা, মেক্সিকো বা চীনের ওপর শুল্ক আরোপ করলো, ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপিত হচ্ছে না। যেখানে আমেরিকা জুড়ে এক শ্রেণীর বাংলাদেশিদের খেদাও অভিযান শুরু হয়েছে, সেখানে ভারতীয়রা খুব সম্মানের সঙ্গে বসবাস করছেন, এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে বন্ধু ট্রাম্পের সঙ্গে, তার ভারতীয় বন্ধু এবং রাষ্ট্রনায়ক। এবং তোমাকে বলবো, পৃথিবীর 4র্থতম রাষ্ট্রনায়ক হিসেবে যাচ্ছেন। তার আগে শুধুমাত্র ইসরায়েল, জাপান এবং জর্ডনের রাষ্ট্রপ্রধানরা দেখা করেছেন, এবং 4র্থতম রাষ্ট্রপ্রধান হিসেবে নরেন্দ্র মোদী পৌঁছবেন। যখন ভারত রাজনৈতিকভাবে বা কূটনৈতিক জায়গা থেকে এই সাফল্যের তুঙ্গে রয়েছে, তখন আমরা দুখানা ছবি দেখিয়ে দেবো। প্রথম ছবি হলো যে ছবি গোয়েন্দাদের হাতে এসছে, বিভিন্ন স্যাটেলাইট পিকচারও এসছে, বিভিন্ন রকম যে স্কুপ বা এক্সক্লুসিভ ভিজুয়ালস আমরা পাচ্ছি, তাতে খুব আশঙ্কা জাগাচ্ছে। কারণ পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকে যেটা বলে থাকি, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, সেখানে আমরা ছবি দেখিয়ে বলবো, তুমি দেখবে যে জৈশ-ই মোহাম্মদের প্রধান হাফিজ সঈদের যে ভাই, সেই হাফিজ সঈদের ভাই হাফিজ হান্নানের ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি। কি করছে ওই ভদ্রলোক বা জঙ্গি ভদ্রলোকটি? তিনি ওখানে
বিভিন্ন মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে একটা জায়গায় নিয়ে এসে সেখানে জঙ্গি মতবাদ দিয়ে জঙ্গিগুলোকে এক জায়গায় করছে যাতে ভারতকে আক্রমণ করা যায়। এই এক্সক্লুসিভ ইনফরমেশন তথ্য আমরা দর্শকদের দেখাচ্ছি। এটা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে এই ঘটনা ঘটছে বা অধিকৃত। অন্যদিকে আমরা দেখাবো যে লস্করে তৈবার যে সেকেন্ড ইন কমান্ড বা চিফ বলা চলে সাইফুল কাসোরি সেও পাক অকুপায়েড কাশ্মীর, সেখান থেকে সে হুঙ্কার ছেড়েছে যে আগামী 26 সালের 25শে ফেব্রুয়ারি মধ্যেই তারা পাক কাশ্মীর মানে আক্রমণ করে সেটাকে তারা নির্দিষ্টভাবে হাতিয়ে নেবে বা সেটাকে অধিকার করবে বা অধিকৃত হবে, এই হুঙ্কার ইতিমধ্যে ছেড়েছে। ফলে পাক অধিকৃত কাশ্মীরে ইতিমধ্যেই বিভিন্ন জঙ্গিদের লঞ্চ প্যাডগুলোকে নতুন করে শুরু করা হয়েছে। আমরা বলতে পারবো না যে ফের একটা বালাকোট স্ট্রাইক বা সার্জিক্যাল হয়ে যাবে কি না, তা তো আমরা বলতে পারবো না এখান থেকে, সেটা পরবর্তী ছবি। অন্যদিকে পাকিস্তানের যে বর্তমান যে দোস্ত দেশ মোহাম্মদ ইউনুসের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে অন্ধকারে রেখে সেখানে পাকিস্তান চাইছে সেই মাটিটাকে একেবারে পাকিস্তানের মতো করে ব্যবহার করতে। যে কারণে তোমাকে বলবো ঢাকার যে বিভিন্ন বাজারগুলোতে পাকিস্তানের নিম্নমানের ফল, নিম্নমানের যে সমস্ত যে ড্রাই ফ্রুটসে ভরে গেছে এবং সেগুলোকে হয়তো বাংলাদেশিরা অসুস্থ হয়ে পড়বেন পরবর্তী সময়। এরপর কি হচ্ছে যে গতকাল যে ছবি আসছে আমরা দেখাবো যে যার বিরুদ্ধে শয়ে মামলা ঝুলছে, রেপ কেস রয়েছে, খুন রয়েছে, রাহাজানি আছে, ডাকাতি আছে, সন্ত্রাস আছে, সেই মৌলানা মাহিবুল্লাহ, সে কোথাকার মৌলানা কেউ জানে না, সেই মৌলানা মাহিবুল্লাহকে কাশিমপুর জেল থেকে প্রায় জোর করে জঙ্গিরা বের করে নিয়ে গেছে। কারণ কারারক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করেছিল। কি হয়েছিল, জঙ্গির দল যখন ঢুকলো কাশিমপুর জেলে কারারক্ষীকে চেস করছিল রীতিমতো, সেই গোপন ভিডিও আমরা একবার দর্শকদের দেখাবো। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি সত্যজিৎ, মানে মৌলানা মহিবুল্লাহ যার কথা বলা হচ্ছে, একটা স্টিং অপারেশনের ছবি অন্তত যার সামনে এসছে এবং তাতে বেশ কিছুটা কথোপকথন শোনা যাচ্ছে। এবং তুমি যে তথ্য আমাদের দিচ্ছিলে যে তবে আরেকটু বোঝার আমরা চেষ্টা করব ঠিক কি হচ্ছে। একদমই কারণ সেই সময় যে তথ্য আমাদের কাছে উঠে এসছে আমরা টেকনিক্যাল কারণে পড়াবার দেখিয়ে দেবো বিষয়টিকে। সেটি হলো যে এই সময় ওই কারারক্ষীকে চেস করা হয়, মৌলানার যে সাগরেদরা গেছিল জঙ্গির, যে মৌলানা মহিবুল্লাহ, তার ছবি আমরা স্ক্রিনে দেখাবো, যে কেন তাকে ছাড়তে দেরি করা হচ্ছে। কারণ দুবার সেখানকার হাইকোর্ট স্টে অর্ডার করেছে এই জঙ্গি সম্পর্কে, একেবারে খতরনাক জঙ্গি, একেবারে বিধ্বংসী জঙ্গি, এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে রক্তাক্ত করা। এবং এই জায়গা থেকে বলবো যে একে একে কাশিমপুর 2 কারাগার থেকে জঙ্গিদের ছাড়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পাকিস্তান আইএসআই এবং ডিজিএফআই বাংলাদেশের এই ফজলুর রহমানের নেতৃত্বে এরা করেছে কি, এরা নির্দিষ্টভাবে এদের যে সেকেন্ড পার্টের যে অপারেশনটা সামনে আসছে গোয়েন্দা তথ্য অনুসারে, এরা নির্দিষ্টভাবে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এবং আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গাদের খাবার রসদ সে দেশে মজুত রয়েছে। এই মুহূর্তে আরাকান আর্মি তাদেরকে জানানো হয়েছে বা তাদেরকে নির্দিষ্টভাবে তথ্য পাঠানো হচ্ছে যে এখানে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সমৃদ্ধ হচ্ছে, এটা ব্যাক চ্যানেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইএসআইয়ের উদ্দেশ্য হলো যখনই আরাকান আর্মি তাদের নির্দিষ্ট আইডিওলজির জায়গা থেকে এই রোহিঙ্গা ক্যাম্পে এসে আক্রমণ চালাবে, তখন পালানোর অজুহাত দেখিয়ে রোহিঙ্গাদের ত্রিপুরার ফেনী, নেক বা এই সমস্ত অংশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করানো হবে। ফলে পিছন দিয়ে অর্থাৎ তাদেরকে ধাওয়া করে ছুটে আসা এই যে আরাকান আর্মি, তারা যদি কোনোভাবে ভারতে প্রবেশ করে তাহলে আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআই বা এই ফজলুর রহমানের নেতৃত্বে যে সমস্ত সেনাবাহিনী রয়েছে তাদের যে অপারেশন বি, যেটা যে এই যুদ্ধের অভিমুখটা ঘুরিয়ে দেওয়া যাবে ভারতের দিকে আরাকান আর্মির সঙ্গে, এরকম একটা প্ল্যানিং তৈরি হয়েছে বলে বিভিন্ন অংশ থেকে আমরা জানতে পারছি। একটা খুব সুন্দর প্ল্যানিং, একদিকে পাক অকুপায়েড কাশ্মীরের ক্ষেত্রে জঙ্গি আক্রমণের যাবতীয় প্রস্তুতি, অন্যদিকে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান তাদের জঙ্গি নোখ সারাচ্ছে। এবং মোহাম্মদ ইউনুস যিনি কদিন আগে ফ্রান্সে গেছিলেন, তিনি সেখানকার বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন। আমেরিকার পর ফ্রান্সও এই মৌলবী অর্থাৎ নির্দিষ্টভাবে এই যে মৌলবাদ নিয়ন্ত্রিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যাবতীয় যে ফিনান্সিয়াল এইড তা সুইজারল্যান্ড বা সুইস ফেডারেশন ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে সার্ভিসটা। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পাকিস্তান এবং এই যে নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে বাংলাদেশের যে ছবি আসছে, কেন
কেন এত ভয়? তার কারণ তোমাকে বলবো, আমরা ছবিতে দেখিয়ে দেবো যে নির্দিষ্টভাবে আমরা আগেই জানিয়েছিলাম যে উপমহাদেশের প্রথম পঞ্চম প্রজন্মের যে কথা বাংলাদেশ বারে বারে বলেছে, পাকিস্তান বলছে, কিন্তু সর্বপ্রথম ভারতের মাটিতে অবতরণ করলো পঞ্চম প্রজন্মের সুখোই 57 এই স্টেলথ ফাইটার জেট। ইতিমধ্যে এলাঙ্কা যে এয়ারবেস ব্যাঙ্গালোর সেখানে সেটা অবতরণ করেছে এবং চীনের সঙ্গে কথাবার্তা চলছে পাকিস্তানের, যদি J-20 পেতেও হয় পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের টাকা পয়সা জোগাড় করতে পারে, কারণ হয়তো দিনে নুনন্তে পান্তা ফুরোচ্ছে এখন, ফলে সেটা পেতেও অন্তত পাকিস্তানকে 3 বছর অপেক্ষা করতে হবে। 3 বছরের আগেই আমরা এই স্টেলথ অর্থাৎ পঞ্চম প্রজন্মের সুখোই 57 আমাদের হাতে আসতে চলেছে। ইতিমধ্যেই ব্যাঙ্গালোর এলাঙ্কা এয়ারবেসে সেটি অবতরণ করেছে। পরবর্তী প্রক্রিয়া অত্যন্ত মানে মসৃণভাবেই সম্পন্ন হবে এটা বলা যায়। দ্বিতীয়ত বলবো, যে প্রশ্ন উঠে আসছে ছবি যেটা খুবই ভয়ঙ্কর এই দুটি দেশের ক্ষেত্রেই, তা হলো S-400-এর যে 4th স্কোয়াড্রন সেটা ইতিমধ্যে আমরা হাতে পাচ্ছি বা পেয়ে গেছি। অর্থাৎ আমাদের ইতিমধ্যেই 3টে স্কোয়াড্রন চলে এসছে, তার মধ্যে একটা শিলিগুড়ি করিডোরে আছে, একটা পাঠানকোটে আছে, একটা আমাদের ওয়েস্টার্ন পার্টে আছে। এই 4th স্কোয়াড্রনটা আসলে আমাদের আকাশসীমায় আরও 300 মতো মিসাইল আমরা টার্গেট করতে পারবো নতুনভাবে, এবং ব্যাপকভাবে আকাশসীমায় আমাদের সুরক্ষা বাড়বে। এবং 2026-এ এর লাস্ট স্কোয়াড্রনটা আসবে বা 5th সেটটা আমাদের চলে আসবে বলে আমরা জানতে পারছি। ফলে এই যে 35,000 কোটি টাকার চুক্তি রাশিয়ার সঙ্গে আমাদের আকাশ সুরক্ষা নিয়ে হয়েছে, তার যে 4th স্কোয়াড্রনটা আমরা হাতে পাচ্ছি, এই 4th স্কোয়াড্রন আসলে আমরা আরও বেশি আমাদের বিভিন্ন অংশে এটাকে মোতায়েন করতে পারবো, যার ফলে যে কোনো ড্রোন এবং যে কোনো ধরনের ফাইটার জেটকে আমরা মুহূর্তে ধূলিসাৎ করতে পারবো। এই সমস্ত ছবি অর্থাৎ স্টেলথ ফাইটার, S-400 নতুন স্কোয়াড্রন, এবং আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো ওমকা। ওমকাটা কি? ওমকা হলো যে তোমার অপশনালি আনম্যান্ড যে নির্দিষ্টভাবে যে আমাদের এয়ারক্রাফট, সেটাই হলো ওমকা। এটাতে আগামী ভবিষ্যতের যুদ্ধ যেটা হবে তা আনম্যান্ড এয়ারক্রাফট দিয়ে হবে। আমাদের DRDO এটা নির্দিষ্টভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে। আমাদের রিটায়ার্ড হয়ে যে সমস্ত এয়ারক্রাফটগুলো আছে সেগুলোর মধ্যে এই নতুন প্রযুক্তির সিস্টেমটাকে, নতুন প্রযুক্তিকে ইনস্টল করা হয়েছে, এই টেকনোলজি আনা হয়েছে। ওমকাকে ব্যবহার করলে আমাদের শত্রু দেশে আমরা অত্যন্ত সহজে এটাকে পাঠাতে পারবো। যদি সেটাকে ধ্বংসও করে দেয় কোনো সমস্যা নেই, কারণ আমাদের রিটায়ার্ড এয়ারক্রাফটগুলোকে ব্যবহার করছি আমরা, ফলে সেগুলো এমনি বাতিলে খাতা চলে গেছিলো। দ্বিতীয়ত এর সঙ্গে মিসাইল ইনস্টল করা থাকবে, সেগুলো ব্যবহার করা যাবে, আমরা ভবিষ্যৎ থেকে সেটা কন্ট্রোল করতে পারবো। ভারতের হাতে অত্যাধুনিক এই সমস্ত ক্ষমতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ট্রাম্পের সঙ্গে আলোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসা, এই সমস্ত কিছু সিঁদুরে মেঘ তৈরি করেছে দুই প্রতিবেশীর ঘন আকাশে বলে একটা বড় অংশ মনে করছে। একেবারে সত্যি যে এখান থেকে জায়গা থেকে জানার চেষ্টা করবো, কারণ এটা ভারতের একটা কৌশলগত এবং কূটনৈতিক একটা অত্যন্ত বড় সিদ্ধান্ত। অবশ্যই আলোচনায় আসবো সত্যজিৎ, এবং আমার সঙ্গে রয়েছেন ইতিমধ্যে কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপ্তাংশু, যে বিষয়টা আপনার কাছে আসবো সেটা হলো যে ছবিটা আসছে যে নরেন্দ্র মোদী তিনি তো যাচ্ছেনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সামনে আসবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে ভারতের যে ব্যাঙ্গালোর যে এয়ারবেস রয়েছে এলাকা, সেখানে 5th জেনারেশনের যে সুখোই 57 অবতরণ করেছে। একই সঙ্গে S-400-এর যে নতুন স্কোয়াড্রন আমরা হাতে পাচ্ছি, এবং ওমকা যে অর্থাৎ আনম্যান্ড যে ফাইটার জেট, সেটাও ভারত উদ্ভাবন করতে পেরেছে। সব কিছু মিলে শক্তির নতুন দিক তৈরি করেছে একটা অদম্যভাবে। ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন, কি ছবি উঠে আসছে? সত্যজিৎ বাবু, প্রথমে নমস্কার। আপনি খুব সুন্দরভাবে প্রতিবেদনটা করছিলেন, আমি দেখলাম। Su-57 একদম 5th জেনারেশন ফাইটার, যেটা আমরা within less than 365 days আমরা একটা অ্যাকোয়ার করব। অন্তত 2টো স্কোয়াড্রন আমাদের এখানে আসবে, which is আমাদের যদি এয়ার সুপিরিয়রিটি থাকে উইথ চায়না, পাকিস্তান, বাংলাদেশকে আমরা ধর্তব্যের মধ্যে ধরি না। So the air superiority in the entire Southeast Asia and the Middle East Asia, তাই ভারতের এয়ার সুপিরিয়রিটি সবচেয়ে আগে থাকবে, এটা নিশ্চিত। তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বললেন, হ্যাল অলরেডি 5th জেনারেশন এয়ারক্রাফটের প্রোডাকশন তারাও ইন্ডিজিনিয়াস ভাবে শুরু করেছে, যেটা মেক ইন ইন্ডিয়া, সেটা তো নিশ্চিতভাবে আছে। কিন্তু তার সঙ্গে যেটা একটি মাত্র জিনিস, একটা কাটার জিনিস, সেখানে পিওকে এবং বাংলাদেশ দুদিকেই, ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ইস্টার্ন ফ্রন্ট, আবার কিন্তু এই গন্ডগোলের সৃষ্টি শুরু করেছে।
দেখুন, কনভেনশনাল ওয়ারফেয়ার ইদানিংকালে প্রায় না বললেই চলে। পাকিস্তানের ডক্টরিন ইজ যে আগে যে ডক্টরিন ছিল সে ডক্টরিন আজকেও, টু এনশিওর দ্যাট ইন্ডিয়া ব্লিডস থ্রু 1000 কাট। তো ওরা সামনাসামনি যুদ্ধ করে কোনোদিন পারেনি। 47 থেকে আজকে 2025-এ আমরা এসেছি। বহুবার তারা প্রয়াস করেছেন, ট্রাই করেছে, কিন্তু তাতে ওদের কোনো সাফল্য মেলেনি। তো সাফল্য কিসে ওরা করেছে? 1989 থেকে যে টেররিস্ট অ্যাক্টিভিটিস করেছিল, একটা দীর্ঘ 20-22 বছর 25 বছর ট্রাই করেছে বিভিন্ন ভাবে। আমরা দেখেছি ভারতবর্ষে কিরম ভাবে পিওকে থেকে লঞ্চ প্যাড থেকে কিরম ভাবে এসেছে, এবং আমাদের অনেক নিশ্চিত ভাবে ক্ষতি হয়েছে। জম্মু কাশ্মীরে তো বটেই, তার সঙ্গে দিল্লিতে ব্লাস্ট হয়েছে, 26/11 হয়েছে, এবং আইএসআই যে বিভিন্ন এই ফোন দিয়ে আটা, এই পেছন দিকে আঘাত করা, সেটা ওরা করে চলছে। এবং তাদের নতুন মিত্র দেশ আজকে পেয়েছে বাংলাদেশ, যে বাংলাদেশের মানচিত্র ভারতের দ্বারা এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারি পেয়েছে বিকজ অফ ইন্ডিয়া। তারাও আজকে 52 বছর পর নতুন মিত্র দেশ ভারতকে ছেড়ে তারা পাকিস্তানকে ভাবছে। আপনি নিশ্চয়ই জানেন এই 3-4 দিন আগে 52 বছর পর ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদ শুরু হয়েছে। এবং একদম সঠিক বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তিনি সঠিকভাবে জানাচ্ছিলেন যে নতুন বন্ধু পেয়েছে বাংলাদেশ। এয়ার জিন্না শুরু হয়েছে ঢাকা টু করাচি, এবং এই জঙ্গির সঙ্গে বেসারপরি একে একে বিভিন্ন রাষ্ট্রের যে সহায়তা তা বন্ধ হচ্ছে বাংলাদেশের জন্য, এরকম ছবি তৈরি হয়েছে। ভারতের পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট এবং উপমহাদেশে প্রথম এই শক্তি, সেক্ষেত্রে শত্রুপক্ষের দেশগুলি কতটা ঘুম ছোটাতে পারে, অন্তত ভারতের এই শক্তি বৃদ্ধিতে আলোচনা আমাদের চলছে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে যোগ দিয়েছেন রাজাগোপাল বাবু। সত্যজিৎ, তোমার প্রশ্ন। রাজাগোপাল, যে ছবিটা আসছে যে ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকায় পৌঁছচ্ছেন, 12 থেকে 14 থাকবেন, ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক, অনেকগুলো বিষয় উঠে আসবে। একই সঙ্গে আমাদের এই উপমহাদেশে প্রথম স্টেলথ যে ফাইটার জেট তা ইতিমধ্যে ব্যাঙ্গালোরে এসে গেছে। S-400-এর যে 5th স্কোয়াড্রন 4th স্কোয়াড্রন আমরা হাতে পেতে চলেছি, এবং আরও অনেকগুলো বিষয় আমাদের হাতে নতুন হাতিয়ার আসছে। উল্টো দিকে বাংলাদেশ, তাদের যিনি উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তিনি সেখানকার প্রশাসনিক আধিকারিকদের গতকালই একটা যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। কেন সেই প্রস্তুতি আমরা বলতে পারবো না। একই সঙ্গে পাকিস্তান দেখা যাচ্ছে যে পাক অকুপায়েড কাশ্মীরে জয়সি মোহাম্মদ ও লস্করের বিভিন্ন জঙ্গি শিবিরগুলোকে এক জায়গায় নিয়ে আসছে, লঞ্চ প্যাড তৈরি করছে। দুই প্রতিবেশী দুদেকের তারা ইতিমধ্যেই এই সমস্ত নাশকতার কাজে ভিড়ে গেছে। কোথাও কি ভারতকে বা ভারতের এই প্রবল শক্তিকে বা প্রবল প্রাধান্যকে তারা ভয় পেতে শুরু করেছে? দেখুন, মানে গত ওই 2013-14 সালের পর থেকে ভারতবর্ষের ডিফেন্স বাজেট অনেকটাই বেড়ে, প্রায় 2013-14 সালে প্রায় 2 লাখ কোটি টাকা আমরা খরচা করতাম, এখন প্রায় 7 লাখ কোটি টাকা খরচা করছি। তো ব্যাপকভাবে আমরা ডিফেন্সে খরচা করছি। এই খরচা করছি মানে এই নয় যে আমরা এগুলোকে সরাসরি আমরা প্রথমে ব্যবহার করব, আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এটা আমরা জানিয়ে দিতে চাই, ভাই আমরা শক্তিশালী, আমাদের দেখো আমাদের কি আছে। যারা আমাদের বিরুদ্ধে এই হটকারিতা করবে তাদের কি বিপদ হতে পারে সেটাই খালি আমাদের জানো। আমাদের ডিফেন্স এটা হচ্ছে যে একটা প্রিএমটিভ অ্যাকশন, যাতে করে অন্যরা এই পাগলামিটা না করতে যায়। যাই হোক, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আকাশ পথে আমাদের একটা আমাদের দুর্বলতা ছিল চীনের তুলনায়। আমরা এখন সেই জায়গাটা আমরা অনেকটা দূর করার চেষ্টা করছি, যত করে আমরা একেবারেই চীনও যদি কোনো কারণে তাদের কোনো দুর্নীতি চাপে ভারতের কোনো এলাকা নিয়ে নেবার, সেটা তো তাদের ছিল। অরুণাচল, লাদাখ তারা দীর্ঘদিন ধরে ভাবছিল হয়তো নিয়ে নেবে, কিন্তু ভারতবর্ষে এখন যারা শাসক এসেছে তারা মোটামুটিভাবে জানিয়ে দিতে চান যে ভারত স্বাবলম্বী। আমাদের যে সমস্ত প্রযুক্তি আমরা অধিকাংশই নিজের দেশে তৈরি করছি এবং ভারতীয় চিন্তা ভাবনার মধ্য দিয়েই আমরা তৈরি করছি। এটা একটা বিরাট সাফল্য, এবং আমরা এখন ডিফেন্স গুডস আমরা বিদেশে রপ্তানিও করছি। এটা বিরাট সাফল্য আমাদের দেশে আসছে। আমরা কিছুদিনের মধ্যে ডিফেন্সের একেবারে আত্মনির্ভর হয়ে পড়বে, এটা আমরা বলতেই পারি। এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, বাংলাদেশে তো খবর রাখে কি অবস্থা হয়ে আছে, এবং পাকিস্তান নিঃসন্দেহে জানে। তারা আশা করা যায় তারা যদি তাদের নিজেদের দেশের অর্থনীতি, মানুষকে
দুর্দশা যদি দূর করার কথা ভাবে তাহলে সেটাই ভালো কাজ করবে। এই যুদ্ধের স্বপ্ন যদি দেখে তাহলে তাদের যে কি বিপদ হতে পারে। আমরা পরিষ্কার বলেছি কোনোদিন ফার্স্টে আক্রমণ করবো না, কিন্তু আমাদের মাটির এক কণাও ছাড়বো না। হ্যাঁ, এটাই আমাদের পলিসি এবং আমাদের শুধু আমরা একা নই, আমাদের সঙ্গে শক্তিধর আমরা পররাষ্ট্র নীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছি যে আমাদের পররাষ্ট্র নীতিকে, আমাদের দেশের পলিসিকে, আমাদের শক্তিকে আমেরিকার মতন শক্তিধর দেশ সেও মান্যতা দেয়। তারপরে রাশিয়াও সে আমাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছে এবং আমরা ফ্রান্স যারা আছে পরবর্তী দেশগুলোর মধ্যে তাদের সঙ্গে আমাদের প্রত্যেকেরই ভালো সম্পর্ক আছে, বুঝেছেন। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে মানে যুদ্ধের কথা বলা বা ভারতের বিরুদ্ধে সামরিক অস্ত্র প্রয়োগ করবো এই ধরনের কথা বলা বা আণবিক অস্ত্র পাকিস্তান থেকে নিয়ে এসে আমরা বাংলাদেশে রাখবো, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তাদের কিন্তু বোঝবার সময় এসে এই ধরনের পাগলামির আর কোনো সুযোগ নেই। যে ছবিটা আসছে যে আইএসআর প্ল্যানিং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা আক্রমণ করার ছক করছে, গোয়েন্দা রিপোর্ট আসছে যে হামাস যে স্টাইলে একটা ছুটির দিনে ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল সেভাবেই এই রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে আরসা হোক বা রোহিঙ্গা স্যালভেশন আর্মি হোক তাদেরকে দিয়ে ভারতের কোনো অরক্ষিত সীমান্ত থেকে অনুপ্রবেশ করিয়ে আক্রমণ করাবে, এরকম একটা প্ল্যানিং তৈরি হয়েছে। সেটা কতটা বাস্তবায়িত হতে পারে বা সেটা কি শুধুই কোনো একটা আকাশ কুসুম কল্পনা? না দেখুন, মানে আপনি তো দেখেছেন 7ই অক্টোবর 2023 কি হয়েছিল, বুঝেছেন তো, মানে সেটা হয়েছিল ইসরায়েলে গাজার যে বিপ্লবীপনা করতে গিয়ে পুরো তাদের মানে একদম ধ্বংসের মুখে গেছে। গতকাল ট্রাম্প নেতানিয়াহুকে পাশে নিয়ে বলেছেন গাজা আমরা কেড়ে নেবো, গাজার যারা মানুষ আছে তারা অন্য ইসলামিক দেশে তারা চলে যেতে পারে, তাদের সে ব্যবস্থা উনি করছেন এবং সেটা গাজাটাকে একটা সুন্দর ডেভেলপড স্টেট হিসেবে তৈরি হবে। আমারও ধারণা যে এরকম একটা প্রকল্প হয়তো ট্রাম্প বাংলাদেশের জন্য করবেন, এমন একটা সেখানেও এলাকা তৈরি করা হবে যেখানে হয়তো সেখানকার সংখ্যালঘু হোমল্যান্ড এরকম কিছু একটা যাতে তৈরি করা যায় বাংলাদেশকে। একই কথা উনি বলবেন, কেননা ওনার পলিসিটা হচ্ছে যে একটা চিরস্থায়ী শান্তি যেটা উনি বলতে চাইছেন গাজাতে, সেটা যদি বাংলাদেশেও যদি করতে পারেন দেখা যাক। সেই প্লেসটা যে শান্তিপূর্ণ এলাকা সংখ্যালঘুদের জন্য সেটা কি সিএইচটি বা চট্টগ্রাম হিল ট্র্যাক হতে পারে বা চট্টগ্রাম হতে পারে, কি সম্ভাবনা উঠে আসে? ওটাই তো মানে এই জায়গা, কেন যদি কোথাও করতে হয় সেটা চট্টগ্রাম হিল ট্র্যাকটি হচ্ছে আইডিয়াল জায়গা, অথবা রংপুর বা আরো, হ্যাঁ এইসব রয়েছে। এখন যারা স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা করেন তারা আরো ডিটেলসটা তাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, কিন্তু চট্টগ্রাম হিল ট্র্যাকটা যে জায়গায় আছে সেখানকার ডেমোগ্রাফি, রিলিজিয়াস ভৌগোলিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। যা বলছিলেন একদমই সঠিক তথ্য, যে যেরকম করে গাজার ক্ষেত্রে ঘটেছে যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একই ছবি কি বাংলাদেশের ক্ষেত্রে হতে চলেছে? সেন্ট মার্টিন তো আগে থেকেই নজরে ছিল, এবার চট্টগ্রাম হিল ট্র্যাক সেটাও কি নজরে পড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্পের? এবং তাহলে কি বাংলাদেশ সেই যে আশঙ্কা ছিল যে অনেকগুলো খণ্ডে বিভাজিত হওয়ার পথে মৌলবাদী শক্তির কারণে, সেটাই কি ট্রাম্পের জামানেই হয়ে যাবে? এই প্রশ্ন, এই জল্পনা ইতিমধ্যে বিভিন্ন অংশ থেকে মনে করছে, উস্কে দেওয়া হচ্ছে। একেবারে রাজগোপাল বাবু আমাদের সঙ্গে ছিলেন। রাজগোপাল বাবুকে অনেক ধন্যবাদ জানাবো, গুরুত্বপূর্ণ সুন্দর একটা আলোচনা এবং অবশ্যই গুরুত্বপূর্ণ সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অন্যদিকে সত্যজিৎ, তোমাকেও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এত সুন্দর একটা বিস্তারিত আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং অবশ্যই এটা কিন্তু পরিশেষে বলতেই হয় যে ভারতের শত্রুপক্ষ দেশগুলো যতই তাদের দ্বারা ঝাপটাক না কেন, কিন্তু ভারতের আদতে একের পর এক শক্তি বৃদ্ধিতে সিঁদুরে মেঘ অবশ্যই দেখছে অন্তত দেশ করে। পরিস্থিতি কোন দিকে যায় এবং অবশ্যই আমাদের নজর থাকবে। আলোচনা এখানে শেষ করছি, সঙ্গে থাকুন কালকাটা নিউজ।